গল্প পাঠের আসরে শুনতে চলেছেন হুমায়ুন আহমেদ রচিত ছেলেবেলা বইটির দ্বিতীয় পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। একজন অদ্ভুত বাবা। আমার ছোট ভাই মুহাম্মদ জাফর ইকবাল তার লেখা প্রথম গ্রন্থ কপট্রনিক সুখ দুঃখের উৎসর্গপত্রে লিখেছে, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটিকে বেছে নিতে বললে আমি আমার বাবাকে বেছে নেব। বইয়ের উৎসর্গপত্রে লেখকরা সবসময় আবেগের বাড়াবাড়ি করেন। আমার ভাইয়ের এই উৎসর্গপত্র আবেগপ্রসূত ধরে নিতে খানিকটা অসুবিধা আছে। সে যদি লিখত পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ আমার বাবা এবং মা, তাহলে আবেগের ব্যাপারটি চলে আসত। সে তা না করে বাবার কথাই লিখেছে। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের মধ্যে মাকে ধরেনি। এর থেকে বোঝা যাচ্ছে তার উৎসর্গপত্র আবেগপ্রসূত নয়, চিন্তাভাবনা করে লেখা। ইকবালকে আমি যতটুকু চিনি, সে চিন্তাভাবনা না করে কখনো কিছু বলে না এবং লেখেও না। আমার বাবা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষদের একজন কিনা তা জানি না, তবে বিচিত্র একজন মানুষ তা বলতে পারি। তার মতো খেয়ালি, তার মতো আবেগবান মানুষ এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। আবেগ ছাড়াও তার চরিত্রে আরও সব বিস্ময়ের ব্যাপারও ছিল। তিনি ছিলেন জন স্টাইনবেকের উপন্যাস থেকে উঠে আসা রহস্যময় এক চরিত্র। সবার আগে ছোট্ট একটা ঘটনা বলি। রাত প্রায় 12টা। রংমহল সিনেমা হল থেকে সেকেন্ড শো ছবি দেখে বাবা এবং মা রিক্সা করে ফিরছেন। বড় একটা দিঘির পাশ দিয়ে রিক্সা যাচ্ছে। মা হঠাৎ বললেন, আহা দেখো কি সুন্দর দিঘি, টলটল করছে পানি, ইচ্ছে করছে পানিতে গোসল করি। বাবা সঙ্গে সঙ্গে বললেন, রিক্সা থামাও। রিক্সাওয়ালা থামল। বাবা বললেন, চলো দিঘিতে গোসল করি। মা হতভম্ব। এই গভীর রাতে দিঘিতে নেমে গোসল করবেন কি? নিতান্ত পাগল না হলে কেউ এরকম বলে? মা বললেন, কি বলছো তুমি? বাবা গম্ভীর গলায় বললেন, দেখো আয়েশা, একটাই আমাদের জীবন। এই এক জীবনে আমাদের বেশিরভাগ স্বাদই অপূর্ণ থাকবে। ক্ষুদ্র ক্ষুদ্র যেসব স্বাদ আছে যা মেটানো যায়, তা মেটানোই ভালো। তুমি আসো আমার সঙ্গে। বাবা হাত ধরে মাকে নামালেন। স্তম্ভিত রিক্সাওয়ালা অবাক হয়ে দেখল হাত ধরাধরি করে দুজনে নেমে গেল দিঘিতে। এই গল্প যতবার আমার মা করেন ততবার তার চোখে পানি এসে যায়। তার নিজের ধারণা, তার জীবনে যে অল্প কিছু শ্রেষ্ঠ মুহূর্ত এসেছিল, ওই দিঘিতে অবগাহন তার মধ্যে একটি। বাবার চরিত্রকে স্পষ্ট করার জন্যে আরও কিছু ঘটনার উল্লেখ করি। বাবা তখন সিলেট সদরে পুলিশের ইন্টেলিজেন্সে আছেন। পদমর্যাদায় সাব ইন্সপেক্টর। বেতন সর্বসাকুল্যে মাসে 90 টাকা। সে টাকার একটা অংশ দেশের বাড়িতে চলে যায়। এক অংশ ব্যয় হয় বই কেনা বাবদ। বাকি যা থাকে তা দিয়ে অনেক কষ্টে সংসার চালিয়ে নিয়ে যান মা, যাকে বলে ভয়াবহ জীবন সংগ্রাম। জীবন সংগ্রামের এই অংশটি বাবার কখনো চোখে পড়ে না, কারণ দেশের বাড়িতে পাঠানো টাকা এবং বই কেনার টাকা আলাদা করে বাকি টাকাটা মার হাতে তুলে দেন। বাবার দায়িত্ব শেষ। বাকি মাস টেনে নিয়ে যাবার দায়িত্ব হচ্ছে মার। তিনি তা কিভাবে নেবেন সেটা তার ব্যাপার, বাবার কোনোই মাথা ব্যথা নেই। এই রকম অবস্থায় মাসের প্রথম তারিখে বাবাকে খুব হাসি মুখে বাড়ি ফিরতে দেখা গেল। তিনি বিশ্ব জয় করা হাসি দিয়ে বললেন, আয়শা, একটা বেহালা কিনে ফেললাম। মা বিস্মিত হয়ে বললেন, কি কিনে ফেললে? বেহালা। বেহালা কি জন্যে? বেহালা বাজানো শিখব। কত দাম পড়ল? দাম সস্তা, 70 টাকা। সেকেন্ড হ্যান্ড বলে এই দামে পাওয়া গেল। বাবা সংসার চালাবার জন্যে মার হাতে 10টা টাকা তুলে দিলেন। মা হাসবেন না কাঁদবেন ভেবে পেলেন না। বাবার খুব শখ ছিল ওস্তাদ রেখে তার কাছে বেহালা বাজানো শিখবেন। ওস্তাদকে বেতন দিয়ে বেহালা বাজানো শেখার সামর্থ্য তার ছিল না। কাজেই অতি যত্নে বেহালা তুলে রাখা হলো। যখন সামর্থ্য হবে তখন ওস্তাদ রেখে বেহালা শেখা হবে। মাঝে মাঝে দেখতাম
কাঠের বাক্স থেকে তিনি বেহালা বের করছেন, অতি যত্নে ধুলো সরাচ্ছেন, ছড়ে রজন মাখাচ্ছেন এবং একসময় লাজুক ভঙ্গিতে বেহালায় ছড় ঘষছেন। কান্নার মতো একরকম আওয়াজ উঠছে বেহালা থেকে। আমরা মুগ্ধ হয়ে শুনছি। বাবার অসংখ্য অপূর্ণ শখের মতো বেহালা বাজানো শেখার শখও পূর্ণ হয়নি। বাক্সবন্দি থাকতে থাকতে একসময় বেহালার কাঠে ঘুণ ধরে গেল, ছড়ের সুতা গেল ছিঁড়ে, বেহালা চলে এলো আমাদের দখলে। আমার ছোট বোন শেফা বেহালার বাক্স দিয়ে পুতুলের ঘর বানালো। বড় চমৎকার হলো সেই ঘর। ডালা বন্ধ করে সেই ঘর হাতুলে ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। আরেক দিনের ঘটনা, শীতকালের এক ভোরে মার গলা শুনে ঘুম ভেঙে গেল। কি নিয়ে যেন বাবার সঙ্গে রাগারাগি করছেন। এরকম তো কখনো হয় না। তারা ঝগড়া টগড়া অবশ্যই করেন, তবে সবটাই চোখের আড়ালে। আজ হলো কি? আমি কান পেতে আছি যদি কিছু টের পাওয়া যায়। কিছুই টের পাওয়া যাচ্ছে না। মা বারবার শুধু বলছেন, ঘোড়া দিয়ে তুমি করবে কি? আমাকে বুঝিয়ে বলো, কে পুষবে এই ঘোড়া? বাবা বলছেন, এত রাখছো কেন? একটা কোনো ব্যবস্থা হবেই। মা ফোপাতে ফোপাতে বললেন, আমরা নিজেরা খেতে পাচ্ছি না, এর মধ্যে ঘোড়া? তোমার কি মাথা খারাপ হলো? আমি লাফ দিয়ে বিছানা থেকে নামলাম। কথাবার্তা থেকে মনে হচ্ছে একটা ঘোড়া কেনা হয়েছে। আমাকে জেগে উঠতে দেখে বাবা হাসি মুখে বললেন, ঘরের বাইরে গিয়ে দেখে আয়, ঘোড়া কিনেছি। কি অদ্ভুত কাণ্ড! ঘরের বাইরে সুপারি গাছের সঙ্গে বাঁধা বিশাল এক ঘোড়া। ঘোড়াটাকে আমার কাছে আকাশের মতো বড় বলে মনে হলো। সে ক্রমাগত পা দাপাচ্ছে এবং ফোঁস ফোঁস করে শব্দ করছে। আমাদের কাজের ছেলে আছদ, তার নাম সম্ভবত আসাদ, সে বলতো আছদ, ভীত মুখে একটু দূরে দাঁড়িয়ে আছে। ঘটনা হচ্ছে, বাবা মাকে না জানিয়ে প্রভিডেন্ট ফান্ডে এ পর্যন্ত জমা সব টাকা তুলে একটা ঘোড়া কিনে ফেলেছেন। এই সেই ঘোড়া, মহাতেজি প্রাণশক্তিতে ভরপুর একটি প্রাণী, যে প্রাণীদের সঙ্গে বাবার প্রথম পরিচয় হয় সারদা পুলিশ একাডেমিতে। তার বড়ই পছন্দ হয়। বাবা তার পছন্দের জিনিস যে করেই হোক জোগাড় করেন। এতদিন পর ঘোড়াও জোগাড় হলো। তখন পুলিশ অফিসাররা ব্রিটিশ নিয়মের সূত্র ধরে ঘোড়া পুষলে অ্যালাউন্স পেতেন। বাবা আশা করছেন সেই অ্যালাউন্সের টাকাতেই এর পোষার খরচ উঠে আসবে। ঘোড়া সুপারি গাছের সঙ্গে বাঁধা। বাবা মার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। উত্তাপ পুরোটাই মা চালাচ্ছেন, বাবা শুধু কাটান দেওয়ার চেষ্টা করছেন। কি করবে তুমি এ ঘোড়া দিয়ে শুনি? সিলেট শহরে ঘোড়ায় করে ঘুরবে? অসুবিধা কি? ছেলে মেয়েদেরও ঘোড়ায় চড়া শেখাবো। ছেলেমেয়েরা ঘোড়ায় চড়া শিখে কি করবে? কিছু করবে না, একটা বিদ্যা শেখা থাকলো। ঘোড়ার পেছনে কত খরচ হবে সেটা ভেবেছ? এত ভাবলে বেঁচে থাকা যায় না। বেঁচে থাকা যাক আর না যাক, এই ঘোড়া তুমি এক্ষুনি বিদায় করো। পাগল হয়েছ? এত শখ করে কিনলাম। বাবা ছিলেন আবেগ নির্ভর মানুষ। যুক্তি দিয়ে তাকে টলানো মুশকিল, কিন্তু তাকেও টলতে হলো। কারণ ঘোড়া দ্বিতীয় দিনেই লাথি মেরে আছদের পা ভেঙে ফেলল। মা হাতে অস্ত্র পেয়ে গেলেন। কঠিন গলায় বললেন, তোমার ছেলে মেয়েরা সারাক্ষণ ঘোড়াকে ঘিরে নাচানাচি করে, লাথি খেয়ে ওরা মারা পড়বে, তাই কি তুমি চাও? বাবা ঘোড়া বিক্রি করে দিলেন। সেই টাকায় কিনে আনলেন একটা দামি কোডাক ক্যামেরা। তবে স্মৃতিচিহ্ন হিসেবে ঘোড়ার জিন রেখে দিলেন। আমাদের খেলার সামগ্রীর তালিকায় আরেকটি জিনিস যুক্ত হলো। দুটি সম্পূর্ণ ভিন্ন ধরনের জিনিসের প্রতি তার আমৃত্যু শখ ছিল। একটি হচ্ছে পামিস্ট্রি, অন্যটি ফটোগ্রাফি। তার কোডাক ক্যামেরা তিনি আগলে রাখতেন যক্ষের মতো। শুধু যে ছবি তুলতেন তাই না, সেই ছবি নিজে ডেভেলপ এবং প্রিন্ট করতেন। আমার পরিষ্কার মনে আছে, আমাদের শৈশবের আনন্দময় মুহূর্তের একটি হচ্ছে, বাবাকে ঘিরে আমরা বসে আছি, একটা গামলায় পানি, সেই পানিতে কিছু কাগজ ভাসছে। ধবধবে সাদা কাগজে আস্তে আস্তে মানুষের মুখের আদল ফুটতে শুরু করেছে। আমরা আনন্দে লাফাচ্ছি, বাবার মুখে আনন্দের হাসি।
আজ থেকে ৩০ বছর আগের কথা লিখছি। সে সময় পুলিশের একজন দরিদ্র সাব ইন্সপেক্টর নিতান্তই শখের কারণে ঘরের ডার্করুম বানিয়ে ছবি প্রিন্ট করছেন। ব্যাপারটা বেশ মজার। পামিস্ট্রি নিয়েও বাবার উৎসাহ ছিল বাড়াবাড়ি রকমের। আমার মনে হয় তার মূল ঝোঁকটা ছিল রহস্যময়তার দিকে। তিনি রহস্যের সন্ধান পেয়েছিলেন ফটোগ্রাফিতে, ঝুঁকে পড়েছেন সেদিকে। রহস্য ছিল জ্যোতিষবিদ্যায়, সেদিকেও ঝুঁকলেন। কিছুদিন পরপরই ছুটির দিনের সকালে একটা আতসী কাচ নিয়ে বসতেন। গম্ভীর গলায় বলতেন, বাবারা আসো তো দেখি হাতের রেখায় কোনো পরিবর্তন হলো কি না। একবার ইকবালের হাত দেখে বললেন, চমৎকার রেখা, চন্দ্র এবং মঙ্গলের ক্ষেত্রও ভালো, দীর্ঘ আয়ু, তুই কম করে হলেও ৮০ বছর বাঁচবি। সেই রাতের ঘটনা। ফুঁপিয়ে কান্নার শব্দে সবার ঘুম ভেঙে গেল। ইকবাল হাউমাউ করে কাঁদছে। কি হয়েছে, কি হয়েছে? সে কাঁদতে কাঁদতে বলল, ৮০ বছর পর আমি মরে যাব, এই জন্যে খুব খারাপ লাগছে আর কান্না পাচ্ছে। বাবা বললেন, গণনায় ভুল হতে পারে, আরেকবার দেখা দরকার। কই ম্যাগনিফাইং গ্লাসটা দেখি। গভীর রাতে বাবা তার আতসী কাচ নিয়ে বসলেন। আমরা সবাই তাকে ঘিরে বসলাম। ইকবালের এক হাত বাবার কাছে, অন্য হাতে সে চোখ কচলাচ্ছে। বাবা অনেকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বললেন, আগের গণনায় ভুল হয়েছিল। তোর হাতে আছে ইচ্ছা মৃত্যুর চিহ্ন, তোর হবে ইচ্ছা মৃত্যু। ইচ্ছা মৃত্যু কি? যতক্ষণ পর্যন্ত মরার ইচ্ছা না হবে ততক্ষণ পর্যন্ত তুই মরবি না, বেঁচে থাকবি। কোনোদিন যদি মরার ইচ্ছা না হয় তাহলে বেঁচে থাকবি, মরবি না। ইকবাল হৃষ্টচিত্তে ঘুমোতে গেল। জ্যোতিষবিদ্যা কোনো বিদ্যা নয়। জ্যোতিষবিদ্যা হচ্ছে এক ধরনের অপবিদ্যা বা অপবিজ্ঞান। মানুষের ভবিষ্যৎ আর হাতের রেখায় থাকে না, থাকার কোনো কারণ নেই। তবু অত্যন্ত অস্বস্তির সঙ্গে বলছি, আমাদের সব ভাই বোন সম্পর্কে তিনি যা বলে গিয়েছিলেন তা মিলে গিয়েছিল। তিনি নিজের মৃত্যু সম্পর্কেও ভবিষ্যৎবাণী করেছিলেন। বলেছিলেন তার কপালে অপঘাত মৃত্যু লেখা, সেই মৃত্যু হবে ভয়ঙ্কর মৃত্যু। এইসব তথ্য তিনি হাত দেখে পেয়েছিলেন না অন্য কোনো সূত্রে পেয়েছিলেন সেটা আমার জানা নেই। মিলগুলি কাকতালীয় বলেই মনে হয়। জ্যোতিষশাস্ত্রের চর্চার সঙ্গে সঙ্গে তিনি আরেকটি বিষয়েও জড়িত ছিলেন। সেটাকে প্রেত চর্চা বলা যেতে পারে। প্ল্যানচেট, চক্র, ভূত নামানো এসব নিয়ে খুব মাতামাতি ছিল। দাদাজান এইসব নিয়ে বাবার উপর খুব বিরক্ত ছিলেন। তিনি বাবাকে ডেকে তওবা করালেন যাতে তিনি কোনো দিন প্রেত চর্চা না করেন। বাবা তওবার পর প্রেত চর্চা ছেড়ে দেন, তবে এই বিষয়ে বই পড়া ছাড়েননি। বাবার সংগ্রহের বড় অংশ ছিল প্রেত চর্চা বিষয়ক বইপত্র। প্রসঙ্গক্রমে বলি, তিনি আস্তিক মানুষ ছিলেন। আমরা কখনো তাকে রোজা ভাঙতে দেখিনি। নামাজ খুব নিয়মিত পড়তেন না, তবে রোজ রাতে এশার নামাজে দাঁড় হতেন। গম্ভীর স্বরে সূরা আবৃত্তি করতেন। পরিবেশ হয়ে উঠত রহস্যময়। আমার বাবা যে একজন রহস্যময় পুরুষ, ছেলেবেলায় তা কখনো বুঝতে পারিনি। তখন ধরেই নিয়েছিলাম সবার বাবাই এরকম। আমার বাবা অন্যদের চেয়ে আলাদা কিছু না। তাছাড়া বাবার সঙ্গে আমার কিছু দূরত্বও ছিল। ছেলে মেয়েদের প্রতি আদরের বাড়াবাড়ি তার চরিত্রে ছিল না। তিনি নিজেও খুব ব্যস্ত থাকতেন। সারাদিন অফিস করে বিকেলে বই পড়তে যেতেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে। ফিরতে ফিরতে রাত ৯টা। দিনের পর দিন কাটত, তার সঙ্গে কথা হতো না। এই কারণে মনে মনে চাইতাম তার যেন একটা কোনো অসুখ হয়। বাবার অসুখ খুবই মজার ব্যাপার। অসুখ হলে তিনি তার ছেলে মেয়েদের চারপাশে বসিয়ে উঁচু গলায় কবিতা আবৃত্তি করতেন। এতে নাকি তার অসুখের আরাম হতো। এই অসুখের সময়ই তিনি একবার ঘোষণা করলেন, সঞ্চয়িতা থেকে যে একটা কবিতা মুখস্থ করে তাকে শোনাতে পারবে সে ১ আনা পয়সা পাবে, ২টো মুখস্থ করলে ২ আনা। আমি বিপুল উৎসাহে কবিতা মুখস্থ করতে শুরু করলাম। এর মধ্যে কোনো কাব্যপ্রীতি কাজ করেনি। আর্থিক ব্যাপারটাই ছিল একমাত্র প্রেরণা। যথাসময়ে একটা কবিতা মুখস্থ হয়ে গেল। নাম
এবার ফিরাও মোড়ে, দীর্ঘ কবিতা। এই দীর্ঘ কবিতাটা মুখস্থ করার পেছনে কারণ হলো এটা বাবার খুবই প্রিয় কবিতা। তাদের সময় নাকি বিএ ক্লাসে পাঠ্য ছিল। বাবা আমার কবিতা আবৃত্তি শুনলেন। কোনো ভুল না করে এই দীর্ঘ কবিতাটি বলতে পারায় তিনি আনন্দে অভিভূত হলেন। 1 আনার বদলে আমি 4 আনা পয়সা পেলাম। সাহিত্য বিষয়ক কর্মকাণ্ড থেকে ওটাই ছিল আমার প্রথম রোজগার। প্রসঙ্গ থেকে আবার সরে এসেছি। পাঠক পাঠিকাদের কাছে ক্ষমা প্রার্থনা করে প্রসঙ্গে ফিরে যাই। বুঝতে পারছি এরকম সমস্যা বারবার হবে। মূলধারা থেকে সরে আসবো উপধারায়। কে জানে সেই উপধারাই হয়তো বা মূলধারা। তাছাড়া আত্মজীবনীমূলক রচনায় মূল্যহীন অংশগুলি বেশি মূল্য পায়। গান বাজনা বাবার বড়ই প্রিয় ছিল। বিএ পাশ করার পর কলকাতায় কি যেন একটা পার্ট টাইম কাজ জুটিয়ে কিছু পয়সা করেন। তা দিয়ে যে বস্তুটি কেনেন তার নাম কলের গান, দম দিয়ে চালানো কলের গান। কোডাক ক্যামেরাটা ছাড়া অন্য কোনো জাগতিক বস্তুর প্রতি তার বিন্দুমাত্র মমতা ছিল না, কিন্তু এই যন্ত্রটির প্রতি তার মমতার সীমা ছিল না। পার্ট টাইম চাকরিটি চলে যাবার পর তিনি অথৈ জলে পড়েন। কলকাতার যে মেসে থাকতেন তার ভাড়া বাকি পড়ে। শখের জিনিস এক এক করে বিক্রি করে ফেলার অবস্থায় পৌঁছে যান। বিক্রি করার মতো অবশিষ্ট যা থাকে তা হচ্ছে কলের গান, যা বিক্রি করা আমার বাবার পক্ষে একেবারেই অসম্ভব। সে সময় তার বন্ধুবান্ধবরা বললেন, শেরে বাংলা এ.কে ফজলুল হকের সঙ্গে দেখা করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। শেরে বাংলা এ.কে ফজলুল হক তখন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী। শিক্ষিত মুসলমান ছেলে তাঁর কাছে চাকরির আবেদন করলেই কাজ সমাধা। কিছু না কিছু তিনি জুটিয়ে দেবেনই। বাবা বিএ পাশ করেছেন ডিস্টিংশন নিয়ে। খুব শখ ছিল ইংরেজি সাহিত্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ পড়বেন। অর্থের অভাবে তা হয়ে উঠছে না। সে সময় মুসলমান ছেলেদের চাকরি বাকরির প্রায় সব দরজাই বন্ধ। বাবা ঠিক করলেন দেখা করবেন শেরে বাংলার সঙ্গে। এই অভাব আর সহ্য করা যাচ্ছে না। অতি ব্যস্ত মুখ্যমন্ত্রী বাবাকে সাক্ষাতের সুযোগ দিলেন। তাদের মধ্যে নিম্নলিখিত কথাবার্তা হলো। বিএ পাশ করেছ? জি। ফলাফল কি? বিয়েতে ডিস্টিংশন ছিল। বাহ, খুব খুশি হলাম শুনে। এমএ পড়বে তো? জি জনাব, ইচ্ছে আছে। ইচ্ছে আছে বললে তো হবে না, পড়তেই হবে। তুমি কি আমার কাছে বিশেষ কোনো কাজে এসেছো? কোনো সাহায্য বা কোনো সুপারিশ কিংবা চাকরি? বাবার খুবই লজ্জা লাগলো। তিনি বললেন, জি না, আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি, অন্য কোনো কারণে না। শেরে বাংলা বেশ খানিকক্ষণ বাবার দিকে তাকিয়ে থেকে বললেন, সবাই আমার কাছে তদবির নিয়ে আসে। অনেক দিন পর একজনকে পাওয়া গেল যে কোনো তদবির নিয়ে আসেনি। আমি খুব আনন্দিত হলাম। তুমি এমএ পাশ করার পর পেশা হিসাবে শিক্ষকতা বেছে নেবে। আমার ধারণা তুমি ভালো শিক্ষক হবে। বাবা সেই রাতেই কলকাতা ছেড়ে গ্রামের বাড়ি ময়মনসিংহের কুতুবপুরে চলে আসেন। বাড়ি থেকে 7 মাইল দূরে মীর কাসেম নগরের এক স্কুলে বিপুল উৎসাহে শিক্ষকতা শুরু করেন। মাসের শেষে বেতন নিতে গেলে হেডমাস্টার সাহেব বিস্মিত হয়ে বললেন, আদায়পত্র কিছুই নেই, বেতন দেব কি? পরের মাসে দেখা যাক। পরের মাসেও একই অবস্থা, তার পরের মাসেও তাই। হেডমাস্টার সাহেব মাথা দুলিয়ে বললেন, শিক্ষকতা হচ্ছে মহান পেশা, আত্মনিবেদন থাকতে হয়, শুধু টাকা টাকা করলে কি হয়? অভাব অনটনে বাবার জীবন পর্যুদস্ত হয়ে গেল। চাকরির দরখাস্ত করেন, চাকরি পান না। এর মধ্যে বিয়েও করে ফেলেছেন। স্ত্রীকে নিজের কাছে এনে রাখার সামর্থ্য নেই, ঘোর অমানিসা। এই অবস্থায় কি মনে করে জানি ব্রিটিশ সরকারের বেঙ্গল পুলিশে সাব ইন্সপেক্টরের পরীক্ষায় বসলেন। সে সময়ের অত্যন্ত লোভনীয় এই চাকরিতে নির্বাচিত হবার জন্যে কঠিন সব পরীক্ষায় বসতে হতো। তিনি পরীক্ষা দিতে বসলেন। গ্রহের ফেরে এই পরীক্ষায় প্রথম হয়ে গেলেন। ট্রেনিং নিতে গেলেন
পুলিশ একাডেমি, সারদায়। জীবনের শেষ দিন পর্যন্ত পুলিশের চাকরিটি তিনি নিষ্ঠার সঙ্গে করেছেন। বাবার মৃত্যুর পর দেখা গেল এই জীবনে তিনি 4000-এর মতো বই এবং পোস্ট অফিসের পাস বইয়ে 130 টাকা ছাড়া কিছুই রেখে যাননি। বইয়ের সেই বিশাল সংগ্রহ পাকিস্তান হানাদার বাহিনীর নির্দেশে পিরোজপুরের একদল হৃদয়হীন মানুষ লুট করে নিয়ে যায়। বাবাকে ধরে নিয়ে যায় বলেশ্বর নদীর তীরে। পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের কারণে তাকে গুলি করে হত্যা করা হয়। ভরা পূর্ণিমায় ফিনকি ফোটা জ্যোৎস্নায় তার রক্তাক্ত দেহ ভাসতে থাকে বলেশ্বর নদীতে। হয়তো নদীর শীতল জল তার রক্ত সেরাতে ধুয়ে দিতে চেষ্টা করেছে। পূর্ণিমার চাঁদ তার সবটুকু আলো ঢেলে দিয়েছে তার ভাসন্ত শরীরে। মমতাময়ী প্রকৃতি পরম আদরে গ্রহণ করেছে তাকে। এই প্রসঙ্গ থাক, এই প্রসঙ্গে আর লিখতে ইচ্ছে করছে না, বরং মার কথা বলি। আমার মা ছিলেন তার পরিবারের প্রথম সন্তান। শ্যামলা ধরনের একহারা গড়নের মেয়ে, অতি আদরের মেয়ে। কেমন করে জানি সবার ধারণা হলো এই মেয়ে তেমন বুদ্ধিমতী হয়নি। তাকে বুদ্ধিমতী বানানোর জন্যে ছোট বয়সেই পাঠিয়ে দেওয়া হলো বারহাট্টায়। বারহাট্টায় আমার মার মামার বাড়ি। মার নানি যান অসম্ভব বুদ্ধিমতী। তিনি যদি ট্রেনিং দিয়ে এই মেয়েকে কিছুটা মানুষ করতে পারেন। তার ট্রেনিংয়ে তেমন কাজ হলো না, মার বুদ্ধি বিশেষ বাড়ল না। তবে ক্লাস 2-তে তখন সরকারি পর্যায়ে একটি বৃত্তি পরীক্ষা হতো। মা এই পরীক্ষা দিয়ে মাসে 2 টাকা হারে বৃত্তি পেয়ে চারদিকে চমক সৃষ্টি করে ফেললেন। এ কি কাণ্ড! মেয়ে মানুষ সরকারি জলপানি কি করে পায়? মার দুর্ভাগ্য, বৃত্তির টাকা তিনি পাননি, কারণ তাকে উপরের কোনো ক্লাসে ভর্তি করানো হলো না। মেয়েদের পড়াশোনার দরকার কি? চিঠি লিখতে পারার বিদ্যা থাকলেই যথেষ্ট, না থাকলেও ক্ষতি নেই। মেয়ে মানুষের এত চিঠি লেখালেখিরই বা কী প্রয়োজন? তারা ঘর সংসার করবে, নামাজ কালাম পড়বে। এজন্যে বাংলা ইংরেজি শেখার দরকার নেই। তার চেয়ে বরং হাতের কাজ শিখুক, রান্নাবান্না শিখুক, আচার বানানো শিখুক, পিঠা বানানো শিখুক, বিয়ের সময় কাজে লাগবে। আমার মা পড়াশোনা বাদ দিয়ে এইসব কাজ অতি যত্নের সঙ্গে শিখতে লাগলেন। তাছাড়া নানি যান প্রতি বৎসর একটি করে পুত্র বা কন্যা জন্ম দিয়ে ঘর ভর্তি করে ফেলছেন। তার সর্বমোট 12টি সন্তান হয়। বড় মেয়ে হিসেবে ছোট ছোট ভাই বোনদের মানুষ করার কিছু দায়িত্ব মার উপর চলে আসে। এই করতে করতে একদিন তার বয়স হয়ে গেল 15। কি সর্বনাশের কথা! 15 হয়ে গেছে, এখনো বিয়ে হয়নি। বারহাট্টা থেকে কঠিন সব চিঠি আসতে লাগলো যেন অবিলম্বে মেয়ের বিয়ের চেষ্টা করা হয়। চারদিকে সুপাত্র খোঁজা চলতে লাগলো। একজন সুপাত্রের সন্ধান আনলেন মার দূরসম্পর্কের চাচা, শ্যামপুরের দুদু মিয়া। দুদু মিয়াও পাগল ধরনের মানুষ। বিএ পাশ করেছেন, দেশ নিয়ে মাথা ঘামান। কি করে অশিক্ষিত মূর্খ মুসলমানদের রাতারাতি শিক্ষিত করা যায়, সেই চিন্তাতেই তার বেশিরভাগ সময় কাটে। শ্যামপুরের অতি দুর্গম অঞ্চলে তিনি ইতিমধ্যে একটা স্কুল দিয়ে ফেলেছেন। সেই স্কুলে একদল রোগা বোকা ছেলে সারাদিন সরে সরে বলে চেঁচায়। যে মানুষটি এইসব কর্মকাণ্ডের মূলে, তার বিচার বুদ্ধির উপর খুব আস্থা রাখা যায় না। তবু আমার নানা যান তাকে ডেকে পাঠালেন। তাদের মধ্যে নিম্নলিখিত কথাবার্তা হয়। ছেলে কি করে? হ্যাঁ, কিছু করে না। করার মধ্যে যা করে তা হলো ন্যাশনাল লাইব্রেরিতে বসে সারাদিন বই পড়ে। তুমি তাকে চেনো কি করে? হ্যাঁ, দীর্ঘদিন তার সঙ্গে কলকাতার এক মেসে ছিলাম। তাকে খুব ভালো করে দেখার সুযোগ হয়েছে। বাড়ির অবস্থা কি? বাড়ির অবস্থা শোচনীয়। ছেলের নাম করা আত্মীয় স্বজন কে আছেন? কেউ নেই, সবাই হতদরিদ্র। তবে ছেলের বাবা উলাপাস, বড় মওলানা, অতি সজ্জন ব্যক্তি। অতি সজ্জন ব্যক্তি দিয়ে কাজ হবে না। ছেলের মধ্যে তো তেমন কিছু দেখছি না। রাত দিন যে ছেলে বই পড়ে, সে আবার কেমন ছেলে? বই পড়লে তো সংসার চলে না। দুদু মিয়া খানিকক্ষণ গম্ভীর থেকে বললেন, এত ভালো ছেলে
আমি আমার জীবনে দেখিনি এইটুকু বলতে পারি। দেখতে কেমন? রাজপুত্র। কি বললে? রাজপুত্র। ছেলে দেখতে রাজপুত্রের মতো, শুধু এই কারণে নানাজান ছেলের বাবার সঙ্গে কথা বলতে রাজি হলেন। কথা বলে মুগ্ধ হয়ে গেলেন। আমার দাদা মৌলানা আজিমউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলে মুগ্ধ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আরবি ফার্সিতে তার অগাধ জ্ঞান ছিল। অতি বিনয়ী মানুষ ছিলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি হাত তুলে যে প্রার্থনা করেন, তার থেকে মানুষটির চরিত্র স্পষ্ট হবে বলে আমার ধারণা। তিনি বলেন, হে পরম করুণাময়, আমার পুত্র কন্যা এবং তাদের পুত্র কন্যাদের তুমি কখনো অর্থবিত্ত দিও না। তাদের জীবনে যেন অর্থকষ্ট লেগেই থাকে, কারণ টাকা পয়সা মানুষকে ছোট করে। আমি আমার সন্তান সন্ততিদের মধ্যে ছোট মানুষ চাই না, বড় মানুষ চাই। আমার দাদার চরিত্র আরও স্পষ্ট করার জন্যে আমি আরেকটি ঘটনার উল্লেখ করি। আমার ম্যাট্রিক পরীক্ষার ফল বের হয়েছে। কেমন করে যেন পরীক্ষায় খুব ভালো করে ফেলি। 5টি লেটার নিয়ে বোর্ডে দ্বিতীয় স্থান পেয়ে যাই। টেলিগ্রামে দাদাকে এই খবর পাঠানো হলো। যে পিয়ন দাদাকে টেলিগ্রামটি দেন, তাকে দাদা বসতে বলেন। পিয়ন বসে আছেন। দাদা ভেতর বাড়ি চলে গেছেন। বেশ খানিকক্ষণ পর ফিরে এসে বললেন, শুকরানা নামাজ পড়ার জন্যে খানিক বিলম্ব হয়েছে, আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ভাই, আমি অতি দরিদ্র একজন মানুষ। এই মুহূর্তে আমার কাছে যা টাকা পয়সা ছিল সবই আমি নিয়ে এসেছি। আপনি এই টাকা গ্রহণ করলে আমি মনে শান্তি পাব, কারণ আজ যে খবর আপনি আমাকে দিলেন, এত ভালো খবর এই জীবনে আমি পাই নাই। এই বলে দাদা নগদ টাকা এবং ভাঙতি পয়সায় প্রায় 40 টাকা একটা রুমালে বেঁধে বিস্মিত পিয়নের হাতে দিলেন। শুধু তাই না, বিনীত ভঙ্গিতে বললেন, আমি খুব খুশি হব আপনি যদি দুপুরে 4টা ডাল ভাত আমার সঙ্গে খান। তার কিছুদিন পরেই আমি দাদার একটা চিঠি পাই। তাতে তিনি লিখলেন, তোমাকে ছোটবেলায় একটি প্রশ্ন করিয়াছিলাম, তুমি জবাব দিতে পারো নাই। আমার মন খারাপ হইয়াছিল। আমার ধারণা ছিল তোমার বুদ্ধি তেমন নাই। আজ তুমি তা ভুল প্রমাণিত করিয়াছ। আমি জীবনের শেষ প্রান্তে দাঁড়াইয়া মৃত্যুর জন্য অপেক্ষা করিতেছি। এ সময়ে তোমার কারণে মনে প্রবল সুখ পাইলাম। মৃত্যু পথযাত্রী একজন বৃদ্ধকে তুমি সুখী করিয়াছ। আল্লাহ তোমাকে তার প্রতিদান দিবেন। আল্লাহ সবাইকে সবার প্রাপ্য দেন। যে প্রশ্নটির জবাব শৈশবে দিতে পারিনি সেটা বলি। তখন ক্লাস 2তে পড়ি। সিলেটের বাসায় দাদা বেড়াতে এসেছেন। অসহ্য গরম, হাত পাখায় হাওয়া খাচ্ছেন। হঠাৎ আমাকে বললেন, হ্যাঁ শোন, পাখার ভেতর তো বাতাস ভরা নেই, তবু পাখা নাড়লেই আমরা বাতাস পাই কি করে? বাতাসটা আসে কোত্থেকে? আমি সেই কঠিন প্রশ্নের জবাব দিতে পারিনি। প্রশ্ন শুনে হকচকিয়ে গিয়েছিলাম। দাদা দুঃখিত গলায় বললেন, আমার ধারণা ছিল তুই পারবি, তুই তো আমার মনটাই খারাপ করে দিলি। প্রসঙ্গ থেকে অনেক দূরে সরে এসেছি, আবার প্রসঙ্গে ফিরে যাই। ছেলের সঙ্গে কোনো কথাবার্তা না বলে শুধুমাত্র ছেলের বাবার সঙ্গে খানিকক্ষণ কথা বলার পরই নানাজান একজন বেকার ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দেবার প্রস্তুতি নিয়ে নিলেন। মেয়েকে বিবাহিত জীবন কি তা বোঝানোর জন্যে বর্ষিয়ান মহিলারা দূর দূর থেকে নায়র চলে এলেন। নকশি পিঠা তৈরি হয়ে টিনবন্দি হতে লাগল। সন্ধ্যাবেলায় হাতে গড়া সেমাই তৈরি করতে করতে পাড়ার বউরা মিহি গলায় বিয়ের গীত গাইতে লাগল। নানাজান কি মনে করে চলে গেলেন ময়মনসিংহ। ছেলে নাটক নভেল পড়ে, মেয়েকেও তার জন্যে প্রস্তুত থাকা দরকার। 2-একটা নাটক নভেল পড়া থাকলে মেয়ের সুবিধা হবে। লাইব্রেরিতে গিয়ে বললেন, ভালো একটা নভেল দিন তো, আমার মেয়ের জন্যে, বুঝে শুনে দেবেন। লাইব্রেরিয়ান গম্ভীর মুখে বললেন, মেয়ে ছেলেকে নাটক নভেল বই দেওয়া ঠিক না, একটা ধর্মের বই নিয়ে যান,
তাপসী রাবেয়া। জি না, একটা নভেলই দিন। লাইব্রেরিয়ান একটা বই কাগজে মুড়ে দিয়ে দিল। নানাজান মার হাতে সেই বই তুলে দিলেন। মার জীবনে পড়া এটাই প্রথম উপন্যাস। উপন্যাসের নাম নৌকাডুবি, লেখক শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম উপন্যাস পড়েই মা মোহিত। একবার, দুবার, তিনবার পড়া হলো, তবু যেন ভালো লাগা শেষ হয় না। বাসর রাতে বাবা জিজ্ঞেস করলেন, তুমি কি কখনো বইটই পড়েছ, এই ধরো গল্প উপন্যাস? মা লাজুক ভঙ্গিতে হ্যাঁ সূচক মাথা নাড়লেন। তুই একটা বইয়ের নাম বলতে পারবে? মা ক্ষীণ স্বরে বললেন, নৌকাডুবি। গভীর বিস্ময়ে বাবা দীর্ঘ সময় কোনো কথা বলতে পারলেন না। এই অজপাড়া গায়ের একটি মেয়ে কিনা রবীন্দ্রনাথের নৌকাডুবি পড়ে ফেলেছে। সেই রাতে বাবা মার মধ্যে আর কি কথা হয়েছে আমি জানি না, জানার কথাও নয়। তারা আমাকে বলেননি, কিন্তু আমি কল্পনা করে নিতে পারি, কারণ আমি আর আমার অন্য 5 ভাই বোন তো তাদের সঙ্গেই ছিলাম, লুকিয়েছিলাম তাদের ভালোবাসায়। গ্রামের যে বোকা ধরনের মেয়ে বিয়ের পর শহরে চলে এলো, আমার ধারণা সে অসম্ভব বুদ্ধিমতী মেয়েদেরই একজন। আমি এখনো তার বুদ্ধির ঝলকে চমকে চমকে উঠি। মা শুধু যে বুদ্ধিমতী তাই না, অসম্ভব সাহসী এবং স্বাধীন ধরনের মহিলা। 16 ডিসেম্বরের পর মা আমাদের ভাই বোন সবাইকে নিয়ে ঢাকায় চলে এলেন। হাতে একটি পয়সাও নেই। এই অবস্থায় পুরানা পল্টনে বাড়ি ভাড়া করলেন। আমাদের সবাইকে একত্র করে বললেন, তোরা তোদের পড়াশোনা চালিয়ে যা, সংসার নিয়ে কাউকে ভাবতে হবে না, আমি দেখব। পুরানা পল্টনের ওই বাড়িতে আমাদের কোনো আসবাবপত্র ছিল না। আমরা মেঝেতে কম্বল বিছিয়ে ঘুমোতাম। কেউ বেড়াতে এলে তাকে মেঝেতেই বসতে হতো। মা নানান সমিতিতে ঘুরে ঘুরে সেলাইয়ের কাজ জোগাড় করলেন। দিন রাত মেশিন চালান, জামা কাপড় তৈরি করেন। সেলাইয়ের রোজগারের সঙ্গে বাবার পেনশনের নগণ্য টাকা যুক্ত হয়ে সংসার চলত। তিনি শুধু যে ঢাকার সংসার চালাতেন তাই না, মোহনগঞ্জে তার বাবার বাড়ির সংসারও এখান থেকেই দেখাশোনা করতেন। অনেক কাল আগে গ্রামের এই বোকা বোকা ধরনের লাজুক কিশোরী মেয়েটি কখনো কল্পনাও করতে পারেননি যে কি কঠিন সংগ্রামময় জীবন তার জন্যে অপেক্ষা করছে। যুদ্ধক্লান্ত এই বৃদ্ধা এখন কি ভাবেন আমি জানি না। তার পুত্রকন্যারা নানানভাবে তাকে খুশি করার চেষ্টা করে, তিনি তাদের সেই সুযোগ দিতে চান না। আমার ছোট ভাই ডক্টর জাফর ইকবাল আমেরিকা থেকে টিকিট পাঠিয়ে দিয়ে লিখল, মা আপনি আসুন, আপনাকে আমেরিকা ইউরোপ ঘুরিয়ে দেখাবো, আপনার ভালো লাগবে। মা বললেন, যে জিনিস তোমার বাবা দেখে যেতে পারেননি, আমি তা দেখব না। আমি বললাম, আম্মা আপনি কি হজে যেতে চান? যেতে চাইলে বলুন, ব্যবস্থা করি। না, ছোটবেলায় দেখেছি আপনি জড়ি দিয়ে তাজমহলের ছবি এঁকেছিলেন, তাজমহল দেখতে ইচ্ছা করে? না, আমি একা একা কিছু দেখব না। বাবা যেসব জিনিস খেতে পছন্দ করতেন, তার মৃত্যুর পর কোনো দিন সেই খাবার বাসায় রান্না করেননি। সেসব খাবারের একটি হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর গোশত, আরেকটি বরবটির চচ্চড়ি। আহামরি কোনো খাবার নয়। আমি একবার বললাম, আমাদের জন্যে আপনার কি কোনো উপদেশ আছে? তিনি খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, উপদেশ নয়, একটি আদেশ আছে। আদেশটি হচ্ছে, কেউ যদি কখনো তোমাদের কাছে টাকা ধার চায়, তোমরা না বলবে না। আমাকে অসংখ্যবার মানুষের কাছে ধারের জন্যে হাত পাততে হয়েছে। ধার চাওয়ার লজ্জা এবং অপমান আমি জানি। অপ্রাসঙ্গিকভাবে বলি, মার অসাধারণ ইএসপি বা অতীন্দ্রিয় ক্ষমতা ছিল। প্রায় সময়ই ভবিষ্যতে কী ঘটনা ঘটবে তা হুবহু বলে দিতে পারতেন। মার এই অস্বাভাবিক ক্ষমতা সম্পর্কে বাবা পুরোপুরি ওয়াকিবহাল ছিলেন। মাকে তিনি ঠাট্টা করে ডাকতেন মহিলা পীর। মার এই ক্ষমতা
বাবার মৃত্যুর পরপরই পুরোপুরি নষ্ট হয়ে যায়। পুনশ্চ আমার ছেলেবেলা গ্রন্থটি প্রকাশিত হবার পর কি মনে করে জানি না মা আমেরিকা যেতে রাজি হলেন। 6 মাস সেখানে কাটিয়ে এসেছেন। কিছুদিন আগে আমাকে বললেন হজ করতে চান। আজকের পর্বটির এখানেই সমাপ্তি টানছি। অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য।